এখন তুমি তরল নিয়ন আলো যা টুপটাপ ঝরে পড়ে। আমি জীবনে শুনিনি মার আমি বহুদিনের বন্ধু। একটা এনকাউন্টারে কি জীবন বদলে যেতে পারে? হোয়াট ইজ সো গ্রেট, এত কি ওকে পাত্তা দিচ্ছিস? প্রেমের যেটা দরকার সেটা হচ্ছে সততা। গেট টপকে আসে, চাবি না নিয়ে যায়, তাহলে আমি নেভার মাইন্ড বলবো না। তুমি ঋতুদিই বলো। হ্যাঁ, অফকোর্স। তো আমি যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। এই গানটা কেন গাইলাম, তার কারণ কি, আমার ব্যাক সাইডে নেভার মাইন্ড, কিছু মনে করো না। এবার কি কি মনে করলে কি কি হতে পারে, কিছু না মনে করলে কি হতে পারে, সেটা বলার জন্য একটি ছবি আসছে। ছবিতে যারা রয়েছেন এবং ছবি যিনি পরিচালনা করছেন তিনি আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন চৈতি ঘোষাল এবং তার সুপুত্র অমর্ত্য রায়। হ্যালো। দুজনকেই খুব সুন্দর দেখাচ্ছে। Thank গতকাল you. নিয়ে কথা হচ্ছিল, একটু আগেই সাক্ষাৎকারের ঠিক আগে যে কথা হচ্ছিল, বাস্কিং গান বাজনা নিয়ে কথা হচ্ছিল। একদম। দেখলাম তুমি গান গাইছো, চৈতিদি ছিল, ঋতুদিও ছিল ওখানে। কেমন গেল গতকাল, কেমন গেল? গতকাল World Music Day। ওয়ার্ল্ড মিউজিক ডে ছিল। তো আমি দেখো কলেজ লাইফে আমার একটা ব্যান্ড ছিল। তো পার্কস্ট্রিটের রাস্তায় আমি এর আগেও বাজিয়েছি এবং আমি আমারই মতো বহু লোকেরাও এখনো বাজায়, রোজ বাজায়। তারা ওখানে তাদের যাপনের পার্ট ওটা, ওখানে বাজিয়ে তারা রোজগার করে বা অনেক কিছু কষ্ট ওভারকাম করে। এবং আমার চরিত্র এই ছবিতে একজন বার সিঙ্গার, জুড সেবাস্টিয়ান। তো আমার কোথাও জানি মনে হচ্ছিল, অ্যান্ড তার উপরে রূপমদার প্রথম গান ভায়োলেট বাড়ি 3 দিনে 100K ক্রস করে গেছে, ইউটিউবে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মসে বেরিয়ে গেছে, লোকজনরা অনেক ভালোবাসা দিচ্ছে, আমাদের চারিপাশ থেকে বলছে যে দারুণ কম্পোজিশন হয়েছে। তো আমার কোথাও একটা ভেতর থেকে ভীষণ ইচ্ছে করছিল যে আমি রাস্তায় নেমে কিছু বাস্কার্সদের সাথে, কিছু আমার বন্ধুরা যারা মিউজিশিয়ানস তাদের সাথে জাস্ট গান গাই। এবং আই থিঙ্ক ঋতুপর্ণা সেনগুপ্ত উনিও রাস্তায় নেমে নাচানাচিও তো হয়েছে দেখে। হ্যাঁ, একদম তাল মিলে। দেখো, রক অ্যান্ড রোল একটু হলে তো গ্রুভ করতেই হবে, তা না হলে এনার্জিটা কোথায়? ঠিক। এবং আমার মনে হয় আমাদের পুরো এন্টায়ার নেভার মাইন্ডের টিম, খালি ঋতুদি আর ডিরেক্টর ছিলেন না, আমাদের রাইটার মিতালি, সম্রাট এবং টিমের আরো অনেক সদস্যরাও ছিল। তো সবাই মিলে খুব আনন্দ করেছি, সেলিব্রেটেড মিউজিক। ঠিক। সুজয় ছিল, সুজয় ছিল। দুজনের কাছে আমি এই নেভার মাইন্ড শব্দটা একটা অদ্ভুত শব্দ, যেটা যেটা দিয়ে যে কোনো প্রশ্ন করা যেতে পারে আর কি। হ্যাঁ, তো আমি প্রশ্নটা চৈতিদিকে করবো না, প্রশ্নটা আমি করবো হচ্ছে অমর্ত্যকে, কিন্তু চৈতিদির বিষয়। আচ্ছা, চৈতিদির একটা সময় ভীষণ ফ্যান ফলোয়ার, প্রচুর জন, মানে অনেকে আছেন যে চিঠি লিখেছেন, প্রেম জ্ঞাপন করেছে, এটা তো তুমি জানো, অমর্ত্য জানো কিনা? নেভার মাইন্ড আস্কিং দি কোয়েশ্চেন। ভেরি গুড। হ্যাঁ, খবর তো রেখেছি। ঠিক। আচ্ছা, এটা কি মাও সেটা জানে যে তোমার যে এত ফ্যান ফলোয়ার্স, ইনস্টাগ্রামে এত কমেন্ট সেকশন গুলোতে প্রচুর জন প্রচুর ডেট ফেটে যাওয়ার কথা বলে, সেইগুলো কি মা জানে? আমি জানি না মা কত কমেন্টস পড়ে ইনস্টাগ্রামের, কিন্তু আমার জীবনের একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মা আর আমি বহুদিনের বন্ধু। হ্যাঁ। সো তো শুনিনি, আমি জীবনে শুনিনি মার আমি বহুদিনের বন্ধু। ওরে, তুই যতদিন আমার বন্ধু তার আগে আমি জানি তুই বন্ধু হয়ে আছিস আমার সাথে। ওরে, ওরম ভাবে হয় না রে। তো আমার বেসিক্যালি বলার কারণ এইটাই যে আই শেয়ার এভরিথিং উইথ হার ছোটবেলা থেকেই। তো প্রেমিক প্রেমিকাদের নাম সব শেয়ার হয়। ইনফ্যাক্ট একবার আমার হাই স্কুলের একজন বান্ধবীর সাথে আমার ঝগড়া হওয়ার পর মা তাকে মোমো খাওয়াতে নিয়ে গেছিল এবং তাকে বলেছি যে ঠিক করেছিস তুই বাবির সাথে ঝগড়া করে, ব্রেকআপ করে, হোয়াটএভার। এবং সে খুব মস্তিতে মায়ের সাথে মোমো টোমো খেয়ে একদম চিল সেটিং করে ওরা আলাদা বন্ধুত্ব করে নিয়েছে। আমি বললাম এটা কি হলো, বুঝতেই পারলাম। মাইকটা পাস। আমি বলেছি হোয়াট ইজ সো গ্রেট, এত কি ওকে পাত্তা দিচ্ছিস? গ্রেট অ্যাবাউট বাবির সাথে ঝগড়া হয়েছে, সো ইউ নো ইউ আর মানে দুঃখ করছো এন্ড অল দ্যাট, ফরগেট ইট, এটা গ্রেট, নেভার মাইন্ড। একটা মিনিট, এটা গ্রেট না? চৈতি ঘোষালের ছেলেও
মানে এটা গ্রেট নয়? তুমি আমি বলতে জানি না চাইছো? কোন দিক দিয়ে প্রশ্নটা তা আসছে। তুমি বলে যে ইজ ইট গ্রেট, যে ওর মধ্যে কি আছে, মানে চৈতি ঘোষালের ছেলে ময়দান বলে একটা ছবি করেছে, সেটা ন্যাশনাল স্বীকৃতি পেয়েছে, একটা ছবি করেছে মারাদোনার জুতো, আই গেস ঠিকটা, ওয়ার্ল্ড কাপ চলছে, এটা গ্রেট নয়? কি বলছো চৈতি? তোমার মনে হয় না ইজ নট গ্রেট এনাফ? তোমার কি মনে হয়? I really মায়ের কাছে think, সবসময় I really think he's not great enough. হ্যাঁ, আমি ডেফিনেটলি ভাবছি ওর অনেক লম্বা রাস্তা আছে যাওয়ার, কি ক্রিটিক্যাল but পরিচালক, মানে এই সিনেমা মুক্তি পায়নি এখনো, হ্যাঁ। এখনো বলে যাচ্ছে হ্যাঁ। ছেলে কেমন অভিনয় করলো, বলো, ক্রিটিক হবে না? না, আমি এটা বলবো যে ছেলে তো তৈরি, দেখো এই যে তুমি বলছো ময়দানে হুম। চুনি গোস্বামী করেছে 22 ইয়ার্স বলে একটা ছবি, হুম, হিন্দি ছবি হুম, করেছে, হুম। বুম্বাদার উড়নচণ্ডীতে Debut খুবই করলো। ডেবিউ করেছে। তো আমি তো বড় বড় সব পরিচালক হাউসের সঙ্গে কাজ করেছো, মায়ের সঙ্গে তো সারা আমি জীবন তুলনা করবে আমার তো, মানে হ্যাঁ মানে আমি তো এক্সপেক্টই করছি হি উইল কাম প্রিপেয়ার্ড হ্যাঁ, টু ডু কেমন দিস। প্রিপেয়ার্ড কিরকম ছিল নেভারমাইন্ডে, কেমন ছিল? প্রথমে ওকে চরিত্রটার মতো দেখতে, হুম এ তো দ্যাট। হুম। আরেকটা হচ্ছে ও খুব ভালো, ও ইংরেজি বলতে মিউজিশিয়ান। পারে, এটা ইংরেজিটা তো লাগবে। বাংলা না, আচ্ছা। খুব একটা ইংরেজি বলেনিও, বরং আচ্ছা। অন দ্য কন্ট্রারি ঋতুপর্ণা সেনগুপ্ত কয়েকটা জায়গায় যখন ও বিদেশ থেকে আসছে, হুম। তো ও খানিকটা ইংরেজি বলেছে, আচ্ছা। ও কম্পারেটিভলি একটু কম বলেছে। আর ও একজন কি বলবো রাস্তায় ঘোরা একজন মিউজিশিয়ান, যে নানান রকম স্তরের মানুষদের, রাস্তার মানুষদের সঙ্গে বেড়ে ওঠা একটা চরিত্র। হুম। তো ও বরং মৌলিক গানও লেখে, ওর অদ্ভুত একটা ক্যারেক্টারের নুয়েন্স ছিল যেটা আমার মনে হয়েছিল ওর মধ্যেও আছে। ঠিক। এবং ও খুব সুন্দর করে গিটারটাকে যত্ন করতে পারে, জানো তো। তুমি মিউজিশিয়ানসদের বুঝবে, মিউজিশিয়ানস যখন তারা মিউজিক্যাল মানে এগুলো ইনস্ট্রুমেন্টস গুলোকে ভয়ঙ্কর যত্ন করে, হুম, হুম। ভয়ঙ্কর করে, তো ওইগুলোতে আমার মনে হয়েছে এই চরিত্রটাও ভালো আমি করবে। ছবিটা ট্রেলার দেখলাম, দেখে আমার আরেকটা জিনিস দুজনের মনে হলো, দুজনকেই জিজ্ঞেস করবো, তোমরা অসমবয়সী প্রেম এটাকে কিভাবে দেখো, মানে চৈতিদি কিভাবে দেখো? মানে এই যে আমি না প্রেমকে সবসময় খুব ভালোভাবে দেখি। হুম, সমবয়সী প্রেম, হুম, ঠিকঠাক সমাজ কে মেনে প্রেম, হুম। এসব করে আর যাই হোক প্রেমটা হয় না। না, এই যে সমাজ বলে যে কাকুর বয়সী ছেলের সাথে ঘুরছিস বা হাঁটুর বয়সী মেয়ের সাথে প্রেম করছিস, এইগুলো তোমরা তো কিরকম ভাবে দেখো? মানে এটা কি শুধু আমি শুধু মনে করি প্রেমের যেটা দরকার হুম, সেটা হচ্ছে সততা, হুম, প্রেমের যেটা দরকার সেটা হচ্ছে স্যাক্রিফাইস। হুম, আমি একজনের প্রেমে পড়লাম, তার সঙ্গে আমি মানে মানসিকভাবে জুড়ে গেলাম, তারপরেই ওই ছেলেটির থেকে বা ওই মেয়েটির থেকে, যাই হোক হোয়াট এভার জেন্ডার ফ্লুইডিটি, এখন আমার প্রেমের মানুষের থেকে আরো আরেকজন ভালো আছে, তো তখন তুমি কি করবে? তখন যেটা দরকার আমার কাছে লয়্যালটি, আমার কাছে টিকে থাকা, আমার কাছে জুড়ে থাকা, ওটাকে আমি সম্মান করি। ছেলের যদি মানে পরে ধরো একটা প্রেম হলো, যেটা 10 বছর বয়সী বড় একটি মহিলার সঙ্গে প্রেম হলো, তুমি একদম মানে মেন্টালি মেনে নিতে পারবে তো? শোনো, আমার ছেলের যদি প্রেম হয় এবং আমার ছেলে যদি বলে হুম, যে সত্যি আমি তার প্রেমে পড়েছি এবং আমি আহ আমার কাছে সে ইম্পর্ট্যান্ট, হুম। তাহলে আমি ওটা ভীষণভাবে মানে অ্যাকসেপ্ট করব। শুধু ভয় পাবো একটাই কারণে, যে বয়সের জন্যে নয়, আমি ভয় পাবো যে যদি প্রেমটা কখনো চলে যায়, বেশি মন খারাপ করে নিজেকে সামলে নিস, ওইটা আমার একটা ভয় ঠিক, আছে। আমি দেখো নেভার মাইন্ড বলবো। হুম। ও নেভার মাইন্ড, নেভার মাইন্ড বলবে, মানে এখনকার এটাই বলছি যে এই যে নেভার মাইন্ড শব্দটা আমার মনে হয় যে কিছু মনে করিস না, মানে ইটস লাইক এ কোলোকিয়াল ওয়ার্ড, আমরা খুব বলে থাকি আর কি। এই শব্দটা এখন মানে কেন জানি, এটা আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, যেটা মনে হয় যে এইটা খুব ঠুনকো হয়ে গেছে, এটা বলে যা খুশি করে দেওয়া যায়, যা খুশি বলে দেওয়া যায়। হ্যাঁ, মানে আমি একটু সেন্সিটিভ কথা বলে ফেললাম, এটা হয়ে যায়। তোমার কি মনে হয়, তোমার বয়স এখন ওই মিলেনিয়াল, এই 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 মিলেনিয়াল, তো তো কি মনে হয়, তোমাদের কি মনে হয়, এটা এটা করে দেওয়া যায় নেভার মাইন্ড বলে? আহ, না, আমার মনে হয় যে প্রত্যেকটা চয়েস, মানুষ যেই চয়েসটাই নেয়, তারা যে কোনো কারণেই হোক, সেটার একটা কনসিকুয়েন্সেস থাকে। এবং আহ,
নিজের চয়েসের কনসিকুয়েন্সের পাশে নিজের দাঁড়ানো উচিত, এটা আমার পার্সোনালি মনে হয়, একদম ব্যক্তিগত লেভেলে। এবং আমি চেষ্টা করবো মানুষ হিসেবে সৎ থেকে আমার চয়েস যেগুলো সেগুলোর পাশে দাঁড়ানোর। সেটা ছবি করার দিক থেকে হোক, আমি কোনো কথা বলার দিক থেকে হোক, সবটা নেভার মাইন্ড বলে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আমার মনে হয় নেভার মাইন্ড মানুষকে বলার বদলে নিজেকে হয়তো বলে একটু, যদি সারা সমাজ বা কেউ কষ্ট দিল, কেউ দুঃখ দিল বা কিছু একটা চাইলাম সেটা ঘটলো না, সেখানে নিজেকে আর একটু সাহস দেওয়ার জন্য যে এই রাতটারও একটা শেষ আছে, যেমন ঋত্বিক ঘটকের কার্ড পড়তো, এই রাতেরও একটা শেষ হয়, পরের দিন সকাল হবে আবার। সো নেভার মাইন্ড। নেভার মাইন্ড শব্দটা কি থ্রি ইডিয়টস এর আলিস বেলের মতো অনেকটা, কি মনে হয়? বলতে পারো, ওটা যদি আমাদের বাঙালি দর্শকদের কাছে হয়, মানুষদের কাছে হয়, তাহলে তো মানে আমরা খুব ভালোবেসে সেটাকে বলবো যে একদম তাই বলুক। নেভার মাইন্ড কথাটা, নামটা, ছবির নামটা আমাদের এটা কার মাথায় রাইটার সম্রাট তারই দেওয়া, যে যার গল্প, ও রক এন্ড রোলের খুব বড় ফ্যান, তো কার্ট কোবেন প্রচুর শুনেছে, সো ওটারও একটা ট্রিবিউট নেভার মাইন্ড, বারের নাম, এবং এই অল দিস ফিলসফি যেগুলো তুমি বলছো, যেটা নিয়ে কথা বলছি, এই সব কিছু ভাবনার মধ্যেই আছে, যাতে মানুষ নিজের করে নিতে পারে। ঠিক। আমার তো আরেকটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এখন তুমি মানে আমি বলতে চাই যে ন্যাশনালি তুমি অনেক কটা কাজ করেছো, এবং ন্যাশনালি কাজ করার পরে স্বীকৃতি, ভালো অনেকের কাছ থেকে অজয় দেবগানের মতো লোকজনের সঙ্গে কাজ করা, অনেক কিছু শেখা যায়, এবং ন্যাশনালি পার্সপেক্টিভটা অনেকটা বড় হয়ে যায়, ওয়াইড হয়ে যায় অনেকটা। এটাতে কি মনে হয় একটু নাকুচু হয়ে গেছে, না মনে হয় যে বাংলায় ঠিকভাবে কাজ হচ্ছে না, বাংলায় যেরকম ভাবে ন্যাশনালি সব সাউথ পিকচার যেরকম ভাবে কাজ করছে, সেরকম ভাবে বাংলায় সেরকম কোনো কাজ হচ্ছে না বলে মনে হয়? ডিফারেন্সিয়েটটা করো কি করে, বা কি মনে হয়? আমি ডিফারেন্সিয়েট ওরম ভাবে মানে করি না। আমি প্রত্যেকটা কাজকে সেই স্ক্রিপ্ট, সেই পরিচালক, কারা ওই কাজটার সাথে যুক্ত আছে, সেই হিসেবে দেখার চেষ্টা করি। আমার নিজের না কিছু হয়েছে কিনা মানে আমি তো বলতে পারবো না, অন্য লোকেরা বলবে। না, বহু কিছু লোকেরা, তো খারাপ নয়, মানে না আমি সেটা জানি না, হ্যাঁ। তুমি বলবে না কিছু বাবা খারাপ না ভালো। আমি পার্সোনালি বলতে পারি যে আমি আজকে তোমাদের সবার সামনে ধরো ইন্টারভিউতে, দুদিন বাদে এই ছবিটার প্রিমিয়ার হবে, অনেক কটা হলে হবে, আমি পরশুদিন কিন্তু রাস্তায় এমনি হাঁটতে হাঁটতে চলে যাবো মেট্রো ধরে, এবং আমার সেটা জেনুইনলি করতে ভালো লাগে। আমি এটা বলছি না যে দেখো আমি এটা করছি। আমি বম্বেতে থাকি বেশিরভাগ সময় ময়দান রিলিজ করার পরে, এবং আমি একটা নিজের তথ্যচিত্র বানিয়েছি যেটা ইউরোপে দেখানো হচ্ছে। তো সেইটা করার সময় আমি একটা হ্যান্ডিক্যাম নিয়ে সারা বম্বে একা একা হাঁটতাম সারা রাত ধরে বা সারা দিন ধরে। ওটাই আমি জেনুইনলি অ্যাজ এ পার্সন। সো না কিছু, আমি যখন নিজেকে মনে হচ্ছে যে এইটা তো ভালো লাগছে, তখন আই ট্রাই টু জেনুইনলি মেক আ পয়েন্ট, মানে নিজের জন্য, যাতে সেটা না ঘটে। তো এবং আমি আমার সাহিত্য পছন্দ করি। আমি রোজ সকালে উঠে চেষ্টা করি, অনেকদিন পারিনি বাট চেষ্টা করি কবিতা পড়তে। আমার মনে হয় ভালো কবিতা, ভালো সাহিত্য পড়লে নিজের মনটাকে একটু সারা পৃথিবীর কাদা থেকে একটু সরিয়ে রাখা যায়। ঠিক। তো এইগুলো দিয়ে একটু যদি বেটার মানুষ হতে পারি তাহলে তাই। আর কাজের দিক থেকে তুমি যেটা বললে, আমি সত্যি ডিফারেন্সেস করি না, আমি কাজ হিসেবে দেখি। বম্বের একটা স্কেল, একটা রেভিনিউ আছে, কলকাতার রেভিনিউ আর স্কেলটা আলাদা, কিন্তু তার মানে এই নয় যে কলকাতাতে ভালো কাজ হচ্ছে না। আমি আই উড টেক দ্য লিবার্টি অফ সেইং, এটা একটা এক্সাম্পল সেটার। ঠিক। চৈতিদি, এই যে ছেলের একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট জন্মেছে, কথাবার্তা খুব সুন্দর বলছে, আজ থেকে 10 বছর আগে তোমার কিরকম ছিল, মানে অমরটা কিরকম ছিল? একটা দুষ্টু বাচ্চা, হ্যাঁ, পা ভেঙে গিয়েছিল 3 টুকরো হয়ে। আমি তখন বাড়িতে লেক মার্কেটের বাড়িতে আমি 4 তলায় পড়ছিলাম একটা স্ক্রিপ্ট, শোনাচ্ছিল ডিরেক্টর। হঠাৎ করে নিচে থেকে একটা চিৎকার আরম্ভ হয়ে গেল। তারপর আমি দাঁড়ান একটুখানি দেখি তো আমার ছেলের কি হয়েছে। এগোতে পা এরম ভাবে ঝোলাতে এলো যে পা নাকি ভেঙে গেছে। ওর বাবা বললো কিছু হয়নি তেমন। তারপরে দেখা গেল 3 টুকরো হয়েছে। তারপর আমি ওকে স্কুলে বললাম যে দেখুন, ওর তো স্কুল মিস হবে, তাই জন্য ওকে একটু লিফটে ইউজ করার ব্যবস্থা করে দিন, কারণ টিচার ছাড়া ওই স্কুলে লিফট ইউজ কেউ করতো না। আমাকে তার কয়েকদিনের মধ্যে স্কুলে ডাকা হলো, প্যারেন্টস কল, যে চৈতি তুমি আসবে? না, হ্যাঁ ঠিক আছে। বললো না তুমি ছুটির শেষে এসো। আমি ছুটির শেষে ম্যাম করে গেছি উইথ কস্টিউম, শুটিং করতে করতে। বলছে তোমার ছেলে? আলাম ইয়েস ম্যাম। বলছে ওই যে তোমার ছেলে পা ভেঙে গেছে, দেখো পায়ে ওই ট্রেপ কি সমস্ত বেঁধে টেঁধে প্লাস্টার করে ফুটবল খেলছে। কাল থেকে ও সিঁড়ি দিয়ে উঠবে আর নামবে।
ঠিক। ভীষণ দুষ্টু, বাবি খুবই দুষ্টু ছিল, নাক ভেঙে গিয়েছিল। হ্যাঁ, মানে সে তাকে হসপিটালে বলেছে যে শুনুন আপনারা এখন আমাকে পাত্তা দিচ্ছেন না, তো খেলতে খেলতে নাক ভেঙে গেছে, আমি খবর পেয়ে আসছি। বলছে আপনারা পাত্তা দিচ্ছেন না তো, এবারে যে আমার মাম সে যখন আসবে তখন আপনারা সবাই পাত্তা দেবেন, তখন দেখবেন আপনারা এটা করেননি বলে কিরকম আপনারা হেনস্থা হন। বলতে বলতে আমি ঢুকেছি। ঠিক। আচ্ছা, ছেলে নেভার মাইন্ড বললে তুমি শুনবে না এমন কি ঘটনা হতে পারে? একটা সিচুয়েশন বলো যেইটা যতই নেভার মাইন্ড বলুক না কেন তুমি কোনোভাবেই ওকে মানে নেভার মাইন্ড ও যদি দিনের পর দিন, হ্যাঁ, রাত্রিবেলা গেট টপকে আসে, চাবি না নিয়ে যায়, তাহলে আমি নেভার মাইন্ড বলবো না। আমি বলবো আমি ছবি করেছি নেভার মাইন্ড, বাট দ্যাট ডাজন্ট মিন নেভার মাইন্ড বলবো তোকে। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছি আমি ইচ্ছে করে চাবি দিইনি। আর তারপরে মানে আমিও তো সারাদিন ধরে কাজ করি, সবে মাত্র 2-2-2:30-টের সময় আমি ঘুমোতে গেছি, তখনই ভাম কি হয়েছে, যখন এটা ভাম টাইপের বলে যে মাম মাম, ঠিক আছে, আমি বলছি বাবি চাবি এ করছো, সারা রাত রাস্তায় থাকো, আসবে না, নয়তো টপকানোর পর কতগুলো গেট তুমি টপকাবে, নো নেভার মাইন্ড। ঠিক। মা কোনটা যতই নেভার মাইন্ড বলুক না কেন তুমি শুনবে না। আমি বুঝতেই পারছি না কি তুমি নেভার মাইন্ড বলে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কোনো কথাই অ্যাকচুয়ালি সেটাও ঠিক যে আমার মনে হয় যে মা অনেক কথাতেই আমাকে এরকম হয়ে থাকে, তো এরকম কোনো একটা জিনিস নেই যে আমি বলছি মা এটা শোনো, মা এটা দূর তোর কথা শোনো, নেভার মাইন্ড, তুই কিছু জানিস না। তো এটা মানে এটা থাকে না, তুই কিছু জানিস না। তুই কিছু জানিস না শোন, কারণ আরো বেশি, কারণ একই একটা প্রফেশনে কাজ করি আমরা, তো অবভিয়াসলি একটা পুরো এত বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেটাতে একটা অনেক দূরে দেখার একটা উইজডম হয়েছে, যেটা আমি একটু তড়বড় করি বেশি। আজকে তুমি বলছো আমি ফিলোসফিক্যাল, আমার একটু ভালো লাগলো, কেউ আমার বলে না সাধারণত যারা ইন্টারভিউ করে। এটা ঠিক যে ও শুধু এই ছবিতে অভিনেতা নয়, ও কিন্তু স্ক্রিপ্ট রাইটারও বটে এবং মাই অ্যাসোসিয়েট। তো এই ছবিতে যদি ডিরেক্টোরিয়াল স্বীকৃতি পেয়ে পরের ছবিতে না নেয় বা তারপরের ছবিতে না নেয়, তাহলে নেভার মাইন্ড বলে কাটিয়ে দিলে হবে না, নিতে হবে। প্রত্যেকটা ঝামেলাতে আমি বলেছি এই ঘরে, আমি বলেছি যে এই সেদিনকে কিছু একটা রাত্রির বেলা একটা অনেক রাত্রে একটা কথা হচ্ছে, নানান রকম, আমি এই ঘরে যারা আছে, আমার লিভিং রুমটা একটু বড়, তো সবাই অনেকে বসে আছে, আমার রাইটার সম্রাট, মিতালি, একটা বলেছে যে আমি এই ঘরে কারুকে রিপিট করব না পরের ছবি যদি করি। প্রডিউসার পেয়ে গেছে পরের ছবি, দেখা যাক। তো তখন বলেছে কি বলতো, একজন যে ছিল না, সে বলছে ভাগ্যিস আমি ছিলাম না, তার নাম অনুষা, বললো থ্যাংক গড আই ওয়াজ নট দেয়ার ইন দ্যাট রুম। একবার অমর্ত্য ঋতুদিকে কেমন লাগলো? ঋতুদিকে সত্যি কথা বলতে গেলে আমি, ঋতুদি বলো। হ্যাঁ অফকোর্স, তো আমি ঋতুপর্ণা সেনগুপ্ত বলি, বলছেন বলছে সাইড থেকে, আমি ঋতুপর্ণা সেনগুপ্ত বলি, কিন্তু আমার মনে হয় যে আমি পার্সোনালি অনেক কিছু প্রিপেয়ার করে আসি সাধারণত যখনই আমি স্ক্রিপ্ট পাই, কাজ করি, অনেক কিছু, মানে প্রত্যেকটা লাইনের পেছনে, আর এই ছবিটাতে আরো বেশি, কারণ আমি রাইটিং প্রসেসেও ছিলাম, তো আমি সত্যি আই ওয়াজ লিভিং দ্য ক্যারেক্টার, যাপন করছিলাম। তারপর ঋতুপর্ণা সেনগুপ্ত আমার উল্টো দিকে বসে এমন এমন কিছু টাইমিংস করতেন যে আমার সব ক্যালকুলেশন গুলো গুলিয়ে যেত, এবং আমি তখন চেষ্টা করতাম অভিনেতা হিসেবে ওই মুহূর্তটাতে প্রেজেন্ট হওয়া, এবং আমার মনে হয় এই যে প্রসেসটার মধ্যে কিছু একটা সুন্দর ঘটেছে, যেটা মায়েস্ট্রো অর্ঘ্যকমল মিত্র এডিট করে আরো সুন্দর বানিয়ে তুলেছেন, রূপম দা মিউজিক করেছে, বিজিএম, এই সব কিছু মিলিয়ে প্রেম কিনা সেটা দেখতে হবে, কিন্তু এইটুকু বলতে পারি যে দুজন অচেনা মানুষের একটা চান্স এনকাউন্টার, নেভার মাইন্ড বলে একটা পার্ক স্ট্রিটের বারে, এবং একটা এনকাউন্টারে কি জীবন বদলে যেতে পারে, ঠিক সেইটার উত্তর। আমি জানি দুজনেই খুব সুন্দর গায়, এবং এই শোনো, আমি বুঝতে পেরেছি তুমি ভাবছো, কারণ আমি আমার দীর্ঘদিনের অভিনীত চরিত্রে প্রচুর সিঙ্গারের রোল করেছি, তখন তো সবাই ভাবে, আমি একটা গল্প বলি যে একটা সিঙ্গারের এক আকাশের নিচে বলে একটা করেছিল সেখানে, হ্যাঁ,
তো সিঙ্গারের চরিত্র করেছি, খুবই পপুলার, আমাকে সমস্ত অনুষ্ঠানে গাইতে বলতো। হুম। মানে আমি লিপ সিঙ্কটা উত্তম কুমারের কাছ থেকে শিখেছি দেখে হুম, দেখে, হুম, কিভাবে গলার মাসেলস গুলো ব্যবহার করে চিৎকার করে গায়। আর আমি তো খুব সেই অর্থে নির্লজ্জ, যখন অভিনয় করি হুম, তো আমি চিৎকার করে গাইতাম। হুম। খুব সুন্দর গলায়, যে আমার গলায় দিয়েছে আর কি, আমি লিপসিং করতাম। রবি ওঝা আমাকে বলতেন যে মানে হ্যাঁ ঠিক আছে, তোর কোনো লজ্জা নেই, কিন্তু আমাদের তো গান আছে, গানে তো তোর গানটা আমরা শুনছি। ছেলের গান কেমন লাগে? ছেলে কেমন গায়? ভালো গায়। ভালো গায়। আমার আমার মানে সঙ্গীতের মানে কতটা কি সুর কি ওইগুলো আমি বলতে পারবো না। ওর গলা তৈরির একটা সমস্যা আছে, হুম। ওটাতে নেভার মাইন্ড করা যায় না, হুম, হুম। করতে হবে নেভার মাইন্ড, ঠিক। ওটা হয় না। হ্যাঁ, কিন্তু ও গান লেখে তো, আর ওর গানের মধ্যে একটা দরদ আছে, একটা কষ্ট আছে, ঠিক। একটা রোমান্টিসিজম আছে, ওটা আমার ভাল লাগে। ঠিক। একটা গান দিয়ে শেষ হোক। এই রে, আমি দু চার লাইন আমাদের এই ছবির একটা হুম, গান হুম, গাওয়ার চেষ্টা করছি। কালকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে বাস্কিং করে গলাটা একটু গেছে কিন্তু, বাট নেভার মাইন্ড হুম। অন দ্যাট। ভায়োলেট বাড়ি আমাদের গান রিলিজ হয়ে গেছে, রূপম দার লেখা, সুর দেওয়া। এখন তুমি তরল নিয়ন আলো, যা টুপটাপ ঝরে পড়ে, গা ভিজে যায় না। এখন তুমি একা পথ বিভাজিকা, যা চলে যেতে বলে, নিজে যায় না। ভায়োলেট বাড়ি একা মহাকাশচারী, বেগুনি দেয়াল হরফ অসংলগ্নতা, পড়তে পারি কুয়াশায় ভেজা চিঠি, ডুবো পাহাড়ের ভাঁজে আত্মমগ্নতা। থ্যাংক Thank ইউ, you. থ্যাংক ইউ চৈতিদি, থ্যাংক ইউ Thank you. অমর্ত্য। ভায়োলেট বাড়ির গান গাওয়া হলো, একটা নিয়ন আলো দেখতেই পাচ্ছেন। নেভার মাইন্ড করে ছবিটাকে চলে যাবেন না, দেখুন, একবার আসুন সিনেমা হলে গিয়ে দেখুন, এবং বাদ বাকিটা এরা দুজনই বলুক এই ক্যামেরায়। 3 তারিখে নেভার মাইন্ড রিলিজ করছে থিয়েটার্সে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট, প্লিজ এই ছবিটা দেখতে আসুন। এই ছবিটা আধুনিক বাঙালি দর্শকদের জন্য, এই ছবিটা এখনকার সময়ের গল্প। প্লিজ সিনেমা হলে দেখতে আসুন। চৈতিদি। আমি বলবো যে আমার এত একটা বেশ লম্বা আর্টিস্ট হিসেবে থাকার একটা জার্নি আছে। সেই জার্নিতে ছাতা তো এখন পাওয়া যাচ্ছে সস্তায় বা দামে, তো সেই সব ছাতাগুলোকে উপেক্ষা করে আপনারা যে বড় ছাতাটা আহ দিয়েছেন আমাকে, যার জন্য আমি এতদিন টিকে থাকতে পেরেছি, আপনাদের ভালোবাসা, সেই ছাতাটাকে একটু বিশ্বাস করে আমি আপনাদের কাছে আমার প্রথম ছবি নেভার মাইন্ডটা রাখলাম, আপনারা দেখবেন। থ্যাংক ইউ দুজনকেই। আর এরকম অনেক সাক্ষাৎকার, আড্ডা, আলোচনা দেখতে দ্য ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন, নিচে একটা নোটিফিকেশন বেল আইকন আছে, সেটাতে ক্লিক করুন। এটা প্রতিবার বলি কিন্তু আপনারা করেন না, এইগুলো করার জন্য, এরকমই অনেক সাক্ষাৎকার দেখার জন্য ওই যেটা বললাম সেটা করতে হবে। আর রিপিট করছেন, আমার সঙ্গে ক্যামেরায় শুভম, আর আমি শুভঙ্কর, দ্য ওয়ার্ল্ড।